এখন আমাদের এখানে এবং তাদের এখানে একটা পার্থক্য আছে। বাংলাদেশে আপনি যাই বলেন না কেন, আমাদের রাজনীতিতে সব থেকে উজ্জ্বল যে উদাহরণটা আমরা দিতে পারি সেটি হলো একটা মুক্তিযুদ্ধের ভেতর থেকে। এবং এই মুক্তিযুদ্ধ আমি যাই বলি না কেন, এখনও তাকে নিয়ে ব্যবসা হয়েছে, তাকে নিয়ে বিতর্ক হয়েছে, তাকে দলীয়করণ করা হয়েছে, এই অভিযোগগুলো যেমন আছে, একই সাথে এখনও আপনি দেখবেন যে আমরা যখনই বিপদে পড়ি তার কাছে ছুটে যাই। এই যে শুভেন্দু অধিকারী তার মতন সাম্প্রদায়িক ব্যক্তি যে সময় কলকাতার মুখ্যমন্ত্রী হয়, এটা বাংলাদেশের জন্য এক ধরনের দুশ্চিন্তার, একই সাথে ভারতের জন্য দুশ্চিন্তার। যেখানে ভারত একসময় একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র ছিল, সেই ভারতকে আজকে যেভাবে নরেন্দ্র মোদী বিজেপি যেভাবে দখল করেছে, এটা আমার কাছে মনে হয় আমাদের এই এশিয়া অঞ্চলের জন্য অত্যন্ত দুঃখজনক। তবে বাংলাদেশের জন্য এই ধরনের আশঙ্কা করার কোনো সুযোগ নাই। বিশেষ করে জামাত ইসলামকে কেন্দ্র করে অনেকে এই ধরনের আশঙ্কা করছে। আমি এই প্রসঙ্গে আরেকটু, বাংলাদেশ এবং ভারত সম্পর্কের মধ্যে এই যে ভূরাজনৈতিক অবস্থান, এখানে এই জয়, বিজেপির জয়, কি বার্তা দেয়? শরীফুজ্জামান শরীফ, আপনার মাধ্যমে শুরু করুন। পশ্চিমবঙ্গের বাইরে বিজেপি আরও একটি রাজ্যে জয়লাভ করেছে, কেরালাতে কংগ্রেস জয়লাভ করেছে। কিন্তু আলোচনাটা হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচনকে মূলত ফোকাস করে এই কারণে যে তারা আমাদের প্রতিবেশী এবং তাদের সাথে আমাদের সাংস্কৃতিক, রাজনৈতিক, বাণিজ্যিক অনেক ধরনের সম্পর্ক আছে। স্বাভাবিকভাবে আমরা অবশ্যই চাই যে তাদের সাথে আমাদের আত্মমর্যাদাকে অক্ষুণ্ণ রেখে একটা ভালো সম্পর্ক হবে। প্রতিবেশীর সাথে আসলে ঝগড়া করে টিকে থাকা যায় না। ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী একটা কথা বলেছিলেন যে তুমি বন্ধুকে পাল্টাতে পারো কিন্তু প্রতিবেশীকে পাল্টাতে পারো না। আমরা প্রতিবেশীকে পাল্টাতে চাই না এবং সেটি সম্ভব না। কিন্তু প্রথম জায়গাটা হচ্ছে যে আমার যে স্বার্থ, আমার যে মর্যাদা, আমার যে অধিকার, এটিকে প্রতিবেশী যদি কোনোভাবে অস্বীকার করে অথবা হস্তক্ষেপ করতে চায়, স্বাভাবিকভাবে তার সাথে সুসম্পর্ক রক্ষা করাটা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। আমরা আমাদের এখানে রেজিম, এক একটা রেজিমের সঙ্গে আমাদের এই ধরনের সম্পর্কগুলো, এক এক ধরনের সম্পর্ক এক এক ধরনের তাৎপর্য বহন করে। আমরা গত 15 বছর যে শাসনের মধ্যে ছিলাম, সেই সময়ে আমরা কিন্তু বেশিরভাগ সময় দেখেছি যে ভারতের পশ্চিমবঙ্গ বলেন অথবা ভারতের কেন্দ্রীয় সরকার বলেন, তাদের সম্পর্কটা ছিল পাবলিক টু পাবলিক না হয়ে তাদের সরকার এবং তখনকার যে সরকার, বিশেষ করে যারা ক্ষমতায় ছিলেন রাজনৈতিক দল, তাদের সঙ্গে। এবং এটি করতে গিয়ে বহু অন্যায় কাজকে তারা সমর্থন করেছে। কোনো কোনো অন্যায় কাজ তাদের নীরবতার কারণে আরও বিস্তৃত হয়েছে, মানে আমাদের এখানে যে সরকারটা ছিল। আবার কখনো কখনো তারা অন্যায়ভাবে অনেক বিষয়ে অযাচিতভাবে আমাদের বিষয়ে হস্তক্ষেপ করেছে। আর জুলাই অভ্যুত্থানের পর ব্যাপারটা আবার উল্টে গেল। এখানে যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং মর্যাদার জায়গা থেকে নতুন করে সম্পর্কটা গড়ে তোলার যে প্রয়োজনীয়তা ছিল, আমাদের 1.5 বছরের যারা সরকারে ছিলেন তারা অনুভব করেননি এবং তাদের মেন্টর যারা ছিলেন তারা অনুভব করেননি, বরং তাদের পক্ষ থেকে এক ধরনের উস্কানিমূলক তৎপরতা হয়েছে। ওপার থেকেও বিশেষ করে ভারতের যে মিডিয়াগুলো ছিল গত 1.5 বছর, তাদের একটা প্রবণতা ছিল যে 5 আগস্ট যেন তারা ক্ষমতাচ্যুত হয়েছে এবং বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার, প্রোপাগান্ডা এগুলো তারা করেছে এবং সম্পর্কটা খারাপের দিকে নিয়ে গেছে। এবার পশ্চিমবঙ্গে যারা ক্ষমতায় এসেছেন, এটাকে আমি আমার পলিটিক্যাল জায়গা থেকে, আমার দৃষ্টিভঙ্গির থেকে বলবো বিজেপির এক্সটেনশন। মমতা ব্যানার্জির যে তৃণমূল কংগ্রেস, এটি নতুন কিছু না, বিজেপিরই এক ধরনের এক্সটেনশন। তাদের একজন বর্ষিয়ান নেতা মুকুল রায় বেশ কয়েক বছর আগে একটা অনুষ্ঠানে কথা বলতে গিয়ে তিনি বারবার বলছিলেন যে বিজেপি বিজেপি। তো তার পাশ থেকে একজন বললেন যে বিজেপি বলছেন কেন, তৃণমূল কংগ্রেস বলেন। বললো যে ওই একই জিনিস, যা বিজেপি তাই তৃণমূল কংগ্রেস। আবার এই মমতা ব্যানার্জি কিন্তু বিজেপি সরকারের রেলমন্ত্রী ছিলেন এবং তিনি একাধিকবার প্রকাশ্যে বলেছেন যে তিনি বাংলাদেশে এই প্রভাবটা কেমন পড়বে। বাংলাদেশে এই প্রভাবটা তাদের এক ধরনের উগ্রতা আছে, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বলে, হ্যাঁ সেটি আছে। একটা তাদের যে মতাদর্শটা আছে, এবং আজকে যদি আপনি শুভেন্দু অধিকারীর বক্তব্যটা যদি দেখেন, যে ধরনের বিজয়ের পরে এক ধরনের বিনয়ী হতে হয়, কিন্তু তিনি
চূড়ান্ত ফলাফল বের হওয়ার আগেই বলে ফেললেন যে আমাদেরকে হিন্দুরা ভোট দিয়েছে এবং তৃণমূলকে মুসলমানরা ভোট দিয়েছে। অর্থাৎ ফলাফল বের হওয়ার আগে যিনি সেখানের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন তিনি শুরুটা করলেন ধর্মীয় একটা বিভাজন দিয়ে, এবং এই ধর্মের যে কার্ডটা, এই কার্ডটা সম্ভবত বিজেপি খেলবে। এর আগেও তিনি বলেছিলেন যে ইসরায়েল যেভাবে গাজাকে শিক্ষা দিয়েছে ঠিক একই রকম ভাবে 100 কোটি হিন্দুর স্বার্থ পরিচালনার ক্ষেত্রে ভারতেরও উচিত বাংলাদেশকে সেভাবে শিক্ষা দেওয়া। শুভেন্দুই বলেছেন। আমি শুভেন্দুর কতগুলো টেপ ভিডিও এখন আসছে, তবে আমরা আশা করব যে ভারতের যে কেন্দ্রীয় সরকার আছে, রেসপন্সিবিলিটি পশ্চিমবঙ্গ সরকার যদি প্রতিবেশীদের সাথে কোনো ধরনের অন্তর্ঘাতমূলক কোনো সম্পর্ক তৈরি করতে চায়, তার একটা প্রভাব আমাদের এই রিজিয়নে যেমনিভাবে পড়বে, একই সাথে ভারতের কেন্দ্রীয় যে সরকার তার উপরে পড়বে। সুতরাং কেন্দ্রীয় সরকার যেহেতু একই মতাদর্শের সরকারটা পশ্চিমবঙ্গে বসেছে, তারা এই বিষয়টা বিবেচনা করবে যে প্রতিবেশীর সাথে ওই যে প্রতিবেশী পাল্টানো যায় না, তার প্রতি শ্রদ্ধাটা থাকতে হয়, তার অধিকারটাকে স্বীকৃতি দিতে হয়, এবং নিজের মত চাপিয়ে দেওয়া যে অযৌক্তিক এবং অন্যায় কাজ, আমরা আশা করব যে ভারতের কেন্দ্রীয় সরকার এটি অনুধাবন করবে এবং পশ্চিমবঙ্গে যারা ক্ষমতায় বসবেন তাদেরকে এটি বুঝাতে সক্ষম। জি, ধন্যবাদ আপনাকে। রাশেদ খান, একই রকম প্রশ্ন আপনার কাছেও। মানে 24-এর পর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক অবস্থায় এক ধরনের টানাপোড়েন ছিল ভারতের, সেটি আবার নতুন করে এবারের নির্বাচনের পর, বাংলাদেশের নির্বাচনের পর আমরা দেখেছি যে ভারত থেকে শুভকামনা জানানো হয়েছে, অভিনন্দন জানানো হয়েছে বর্তমান সরকারকে। একটা মোটামুটি ভরসার জায়গা তৈরি হয়েছিল যে এবার হয়তো প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো হবে, কিন্তু এবারে পশ্চিমবঙ্গে যেই বিজয় ঘটলো, এটা নিয়ে আমরা আগেও পত্রপত্রিকায় লেখা দেখেছি, আমাদের বা প্রতিবেশী দেশের সবাই লিখেছেন যে যদি বিজেপি জিতে তাহলে বাংলাদেশের রাজনৈতিক সেই সাথে জিওপলিটিক্যাল জায়গাতে কিছু পরিবর্তন আসতে পারে। স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অথবা পলিটিক্যাল রিস্ক বলে কোনো সম্ভাবনা আপনি মানে আশঙ্কা আপনি করছেন কিনা? সবাইকে শুভেচ্ছা। দেখেন, কলকাতায় বিজেপির উত্থান এবং শুভেন্দু অধিকারীর মতন একজন সাম্প্রদায়িক ব্যক্তি সেখানকার মুখ্যমন্ত্রী হচ্ছেন, এটি আমি মনে করি যে ওই অঞ্চলের মুসলমানদের জন্য অত্যন্ত বেদনার। তিনি মূলত বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে এবং বাংলাদেশে আওয়ামী লীগ সরকার অবৈধভাবে মানে ক্ষমতায় ছিল, আমরা সবাই জানি, কিন্তু তিনি বলছেন যে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ছিল, অর্থাৎ তার রাজনীতি মূলত আওয়ামী লীগের পক্ষে এবং বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে এই মিথ্যাচার করে। এবং তিনি আজকে তো নিজেই বলেছেন যে আমি হিন্দুদের ভোটে পাশ করেছি আর তারা ভোট পেয়েছে মূলত মুসলমানের। অর্থাৎ যেখানে আপনার তৃণমূল কংগ্রেস, সেখানে কিন্তু তারা কিন্তু একটা অসাম্প্রদায়িক রাজনীতি করে। মানে বাংলাদেশে বিএনপি যেমন একটি দল মুসলমানদেরকে ধারণ করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে ধারণ করে, ঠিক তৃণমূল কংগ্রেস ওই ধরনের একটি মধ্যপন্থী দল হিসেবে কাজ করার চেষ্টা করে। আমি মনে করি যে কলকাতায় যেভাবে বিজেপির উত্থান হয়েছে, বাংলাদেশে আসলে ঠিক একইভাবে কোনো সাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থানের সুযোগ নাই। জি, অনেকে বলছে যে মানে বিজেপির সাথে জামাত ইসলামকে তুলনা করার চেষ্টা করছে। দেখেন, বিজেপি ভারতে যেভাবে রাজনীতি করে, বাংলাদেশে জামাত ইসলাম চাইলেও ওই ধরনের রাজনীতি করতে পারবে না, সেই সুযোগ নাই। এর কারণটা যদি আমি আপনাকে বলি, দেখেন বিএনপি এমন একটি উদার দল, বিএনপি কিন্তু কখনোই এর আগে কখনোই ইসলামের বিরুদ্ধে এমন কোনো সিদ্ধান্ত নেয়নি যে বাংলাদেশের জনগণ আসলে বিএনপির প্রতি মুখ ঘুরিয়ে নিয়ে এক ধরনের রক্ষা কবচ হিসেবে জামাত ইসলাম বা অন্য কোনো ইসলামিক দলকে বেছে নিবে। নিশ্চয় আপনি দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু সংসদ অধিবেশন বসার আগে সংসদ অধিবেশনের কক্ষে সেখানে কিন্তু তিনি কালেমার ক্যালিগ্রাফি এটি স্থাপন করার নির্দেশনা দিয়েছিলেন। গণমাধ্যমে আপনি নিশ্চয়ই দেখেছেন। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিম এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই শব্দগুলো তিনি অন্তর্ভুক্ত করেছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগ
সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এটি বাদ দেয়। বিএনপি নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে আমরা ক্ষমতায় গেলে সংবিধানে এটির পুনর্মূল্যায়ন বা এটি অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ বিএনপি দল হিসেবে ইসলামকে ধারণ করে একই সাথে লালন করে, এবং এর মানে এই নয় যে অন্যান্য ধর্মের মানুষ যখন এই বিষয়গুলো নিয়ে যখন কথা বলছেন তখন এক ধরনের বার্তা আবার বাংলাদেশে যে হিন্দু সমাজ আছে বা তাদের কাছে যায় কিনা যে তাহলে কি তারা বাংলাদেশে নিরাপদ নাকি নিরাপদ নয়। আবার অনেক সময় এরকমও অনেক নেতা পর্যায়ে তৃণমূল থেকেই হয়তো অনেক নেতাদের মুখ থেকে আমরা শুনেছি যে বাংলাদেশে যে হিন্দুরা আছে তাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া হবে, ভারতে যে মুসলিমরা আছে তাদেরকে ফেরত নিয়ে আসা হবে। এই ধরনের আলোচনার কোনো বাস্তব ক্ষেত্র বা চিত্র আমাদের আছে কিনা? কারণ আমরা যেটা জানি যে খুব সম্ভবত ভারতে ২৬ কোটি মুসলিম বসবাস করেন, সেই সংখ্যক মানুষের 1% যদি বাংলাদেশে পোষণ করা হয় সেই অবস্থা তো আমাদের নেই। তো সাম্প্রদায়িক এই জটিলতা আসলে আমরা রাখবো নাকি এগুলো আগে মিটানোর চেষ্টা করব? আমি একটু ব্যাখ্যা করি, তাহলে আপনার উত্তর চলে আসবে। তো আমি যে কথা বলছিলাম, দেখেন এদেশের মুসলমানদের জন্য, ইসলামের জন্য যদি কোনো দলকে আপনি নিরাপদ মনে করেন সেক্ষেত্রে বিএনপি এক নম্বরে আসবে। এর মানে কি এই যে অন্যান্য ধর্মের যারা আছে তাদের জন্য বিএনপি নিরাপদ নয়? অবশ্যই তাদের জন্য বিএনপি নিরাপদ। এর কারণটা কি? কারণ বিএনপি একটি অসাম্প্রদায়িক দল এবং বিএনপি এমন একটি আমব্রেলা যে ছাতার নিচে প্রত্যেকটা ধর্মের মানুষ সমানভাবে স্বাধীনতা, নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে। দেখেন মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার বলেছেন ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার আমাদের সবার। এই বার্তা তো আমরা বরাবরই শুনেছি, যত সরকারি গঠন করেছেন সবাই কিন্তু একই রকম কথা বলেছেন। কিন্তু বিএনপি তো অন্যরকম। বিএনপি কখনো কি আসলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করেছে? আওয়ামী লীগের সাথে বিএনপির পার্থক্য এখানেই যে আওয়ামী লীগ সবসময় ধর্ম নিরপেক্ষতার রাজনীতি করেছে, আলেম ওলামাদের উপরে জুলুম নির্যাতন করেছে এবং তারা বোঝাতে চেষ্টা করেছে যে বাংলাদেশে যারা সনাতন ধর্মের আছে বা অন্যান্য ধর্মের আছে তাদের জন্য একমাত্র নিরাপদ দল হলো আওয়ামী লীগ। আর বিএনপি, আমি শেষ করি, বিএনপির ভিন্নতা হলো যে বিএনপি জনগণের কাছে এই আস্থার জায়গাটা সৃষ্টি করেছে সকল ধর্মের মানুষের জন্য নিরাপত্তা দিতে পারে বিএনপি সরকার। আর আপনি যে প্রশ্ন করলেন, দেখেন আমার মনে হয় যে এই কথাগুলো, অর্থাৎ মানে আপনি যে কথাগুলো বললেন যে বাংলাদেশে যারা হিন্দুরা আছে তাদেরকে আমরা সেখানে পাঠিয়ে দেব আর ওইখানে যারা মুসলিমরা আছে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, বাংলাদেশে এটা তৃণমূল থেকে অনেক সময় অনেক আমি একটু ব্যাখ্যা দিই। দেখেন আমি চ্যালেঞ্জ করে আপনার এই টকশোতে বলছি, বাংলাদেশের একজন আলেম ওলামা, এমনকি কোনো ইসলামিক দলের একজন নেতাকে আপনি দেখাতে পারবেন না অথবা তার বক্তব্য আপনি শোনাতে পারবেন না যিনি এই কথা বলেছেন। কিন্তু এই বিজেপির অসংখ্য নেতৃবৃন্দ এই ধরনের বক্তব্য দিয়েছে, আমাদের খুলনা অঞ্চল দখল করবে, বাংলাদেশ দখল করবে। এই যে শুভেন্দু অধিকারী, তার মতন সাম্প্রদায়িক ব্যক্তি যে সময় কলকাতার মুখ্যমন্ত্রী হয়, এটা বাংলাদেশের জন্য এক ধরনের দুশ্চিন্তার, একই সাথে ভারতের জন্য দুশ্চিন্তার। যেখানে ভারত একসময় একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র ছিল, সেই ভারতকে আজকে যেভাবে নরেন্দ্র মোদী, বিজেপি যেভাবে দখল করেছে, এটা আমার কাছে মনে হয় আমাদের এই এশিয়া অঞ্চলের জন্য অত্যন্ত দুঃখজনক। তবে বাংলাদেশের জন্য এই ধরনের আশঙ্কা করার কোনো সুযোগ নাই, বিশেষ করে জামাত ইসলামকে কেন্দ্র করে অনেকে এই ধরনের। শরীফুজ্জামান শরীফ একটু আগেই আপনার সহ আলোচক বলছিলেন যে পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর বাংলাদেশের রাজনীতিতে আবার এটা এক ধরনের জামাতের সঙ্গে একটা সংযোগ স্থাপন বা রাজনৈতিক জায়গা থেকে সেই রকম একটা জায়গায় চিন্তা করবার চেষ্টা করছে। সাম্প্রদায়িক রাজনীতির উত্থান হলো কিনা এই পুরো বিষয়টির মধ্যে দিয়ে সাধারণ মানুষ কি ভাববে? প্রথমত সারা পৃথিবীতে কিন্তু একটা সাম্প্রদায়িকতার বাড়ন্ত অবস্থা, এটা আমরা দেখি। কোথাও কোনো কোনো জায়গায় অপ্রত্যাশিতভাবে এক ধরনের প্রবণতা দেখা যায়। আপনি আমেরিকা যেটা বলছে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, এর ভেতর থেকে তার কিন্তু একটা সাইকোলজি আপনার উপরে চাপিয়ে দিচ্ছে। সেটি ধর্মের আড়ালে না, কিন্তু একটা কর্তৃত্ববাদ, সে ডমিনেট করতে চায়। আবার এই অঞ্চলে আপনি ওপারের যে নির্বাচনটা, এই নির্বাচনের ভেতর থেকে তারা কিন্তু বারবার সেখানে একটা বিরাট প্রায় 90 লক্ষ ভোটারকে, তাদের ভোটাধিকার কিন্তু কেড়ে নিয়েছে এবং এটি এক ধরনের পুরনো কতগুলো অভিযোগ তুলে এবং তার বিরুদ্ধে লড়াই হয়েছে, সেই লড়াইয়ে তারা পরাজিত হয়েছে। অথচ এটি যে দলটি বা যে দেশটির কথা আমরা বলছি, এই দেশটির একটা সবাইকে ধারণ করার একটা রাজনীতি বা একটা হিস্ট্রি, কালচার তাদের ছিল।
এখন আমাদের এখানে এবং তাদের এখানে একটা পার্থক্য আছে। বাংলাদেশে আপনি যাই বলেন না কেন, আমাদের রাজনীতিতে সব থেকে উজ্জ্বল যে উদাহরণটা আমরা দিতে পারি সেটি হলো একটা মুক্তিযুদ্ধের ভেতর থেকে। এবং এই মুক্তিযুদ্ধ আমি যাই বলি না কেন, এখনও তাকে নিয়ে ব্যবসা হয়েছে, তাকে নিয়ে বিতর্ক হয়েছে, তাকে দলীয়করণ করা হয়েছে, এই অভিযোগগুলো যেমন আছে, একই সাথে এখনও আপনি দেখবেন যে আমরা যখনই বিপদে পড়ি তার কাছে ছুটে যাই। সুতরাং তার একটা প্রভাব আছে বলে যারা সরাসরি সেই যুদ্ধের বিরোধিতা করেছে, শত্রু ছিল, মুক্তিযোদ্ধাদেরকে পরাজিত করার চেষ্টা করেছে, তারাও কিন্তু মনের ভিতরে দুঃখ অথবা কষ্ট লুকিয়ে রেখেও বলে যে আমরা মুক্তিযুদ্ধকে এটাকে তো বড় করে দেখি। এটি তার বাহ্যিক আচরণ, কিন্তু তার ভেতরে কিন্তু একটা যন্ত্রণা আছে, পরাজয়ের গ্লানি আছে। কিন্তু আপনি ওপারের যদি দেখেন সেইটা নেই। এবং আমাদের এখানে ধর্মভিত্তিক যে ভোটটা, আমাদের এখানে ভোটটা বেড়েছে, ধর্মভিত্তিক ভোট, সেখানেও কিন্তু শূন্য ছিল। পশ্চিমবঙ্গে ৭৯ সালে যখন লেফটিস্টরা ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গের, এবং একটা দীর্ঘ সময় আমি দেখলাম 11 সাল পর্যন্ত, ৭৯ সাল থেকে 2011 পর্যন্ত বিজেপি শূন্য, একটা আসনও পায়নি। যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় বসলেন, আমি কিন্তু সবসময় মনে করি মমতা ব্যানার্জি হচ্ছে বিজেপির এক্সটেনশন। এটা আমি বলিও, আমি পলিটিক্যাল মানে দৃষ্টিভঙ্গি সেই থেকে দৃষ্টিভঙ্গি থেকে তো তাহলে বলা চলে যে যদি এখন বিজেপির এক্সটেনশন বললেন মমতা ব্যানার্জিকে, তাহলে তো বিজেপির এখনকার যে খুব বেশি ফারাক হবার কথা নয়। না, আপনি সেখানকার যে রাজনীতি অর্থনীতিতে খুব বেশি পরিবর্তনটা হবে না। আচ্ছা। যে মানে এক ধরনের পেশি শক্তির যে দাপটটা ছিল এবং যে ধরনের সুবিধাবাদী রাজনীতি ছিল ক্ষমতাসীনদের পক্ষ থেকে, সেটি কন্টিনিউ করবে। এখান থেকে যে পরিবর্তন হবে তা না। আমি মনে করিয়ে দিই, আমাদের জায়গায় আসে, জি, সীমান্ত নিয়ে সীমান্তে আমাদের যে হত্যাকাণ্ডগুলো হয়, প্রচুর হত্যাকাণ্ড হয়, এবং হত্যাকাণ্ডের ঘটনাটা কি? গরু পাচার। গরু আসে, এখান থেকে কেউ আনতে যায় এবং বিএসএফ গুলি করে। বিএসএফ ভারতের যে সীমান্ত রক্ষী বাহিনী, আরো কতগুলো বর্ডার কিন্তু আছে, কোনো বর্ডারে তারা এইভাবে নির্বিচারে গুলি করে না, শুধুমাত্র বাংলাদেশের বর্ডারে। গত 1 বছর আগে সিপিএম এর সেক্রেটারি মোহাম্মদ সেলিম, তিনি একটা প্রেস কনফারেন্স করেছিলেন কলকাতায়, এবং তিনি জিজ্ঞেস করেছিলেন যে আমাদের যে গরুগুলো বাংলাদেশে যায়, যারা নিতে আসে আমরা তাদেরকে গুলি করে মেরে ফেলি, কিন্তু বর্ডার পর্যন্ত গরুগুলো পৌঁছে দেয় কে? তিনি মমতা ব্যানার্জির কাছে জিজ্ঞেস করেছিলেন যে বর্ডার পর্যন্ত গরুগুলো যে নিয়ে আসে, বাংলাদেশ থেকে যারা গরু নিতে আসে তারা তো কলকাতা শহরে আসে না, বর্ডারে আসে, তো বর্ডার পর্যন্ত গরুগুলোকে যারা পৌঁছে দেয় তাদেরকেও তো ধরছেন না, কারণ তাদের একটা পলিটিক্যাল আইডেন্টিটি আছে। ধন্যবাদ আপনাকে। একটু আপনার সহ আলোচকের কাছে যেতে চাই, রাশেদ খান, আপনি একটু বলবেন যে আমরা আলোচনার টেবিলে শুনতে পেরেছি লম্বা সময় ধরে যে ঢাকা এবং দিল্লির মধ্যে যদি সম্পর্ক ঠিক থাকে অথবা বিজেপি যদি ক্ষমতায় আসে, তাহলে তিস্তা পানি চুক্তির একটা সুরাহা হতে পারে। এই যে রাজনৈতিক যেই পট পরিবর্তন, নানা রকম আমরা অসুবিধাগুলো নিয়ে কথা বললাম, আপনার কি মনে হয় এবারে তিস্তা চুক্তির একটা সুরাহা হবে কি না? আমার কাছে মনে হয় যে এটি অত্যন্ত কঠিন, কারণ কলকাতার মানুষ তারা কিন্তু আবার তাদের জায়গা থেকে জাতীয়তাবাদের রাজনীতি করে, অর্থাৎ তাদের স্বার্থ আগে। এই স্বার্থ তারা এমনভাবে দেখে যে যদি তারা তিস্তা চুক্তি বাস্তবায়ন করে, সেক্ষেত্রে আমরা বেশি উপকৃত হব, মানে বাংলাদেশের মানুষ তাদের তুলনায়। এখন এটি আসলে খুব কঠিন। তারপরেও যেহেতু বিজেপি বারবার অভিযোগ করছিল নরেন্দ্র মোদী যে ওই রাজ্যে আমাদের আসলে করার কিছু নাই, কারণ ওই রাজ্যের সরকার, মানুষ, তারা আসলে এই চুক্তি বাস্তবায়ন হওয়ার সুযোগ দেয় না। যেহেতু বিজেপির একজন সাম্প্রদায়িক নেতা, তিনি এখানকার কেন্দ্রীয় সরকার এবং মানে কেন্দ্রীয় সরকার এবং মানে আপনি যেটা বললেন আর কি, যে বিজেপির মধ্যে কোনো তফাৎ আসলে নেই, তাহলে কি মানে সুরাহা হবার কোনো পথ বা সেই কথা তারা রাখবে কিনা বিজেপি? না, আমি সেটাই বলছি। দেখেন, এখানে যদি অন্য কোনো নেতা নির্বাচিত হতো, সেক্ষেত্রে কিছুটা হয়তো আমরা আশার আলো দেখতে পেতাম। এমন একজন ব্যক্তি সেখানে নির্বাচিত হয়েছেন, তিনি বাংলাদেশকে নিয়ে অপরাজনীতি করে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই ধরনের মিথ্যাচার করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল দখল করবেন, এই ধরনের কথাবার্তা বলে বাংলাদেশে গণ অভ্যুত্থানের নামে অবৈধভাবে আরেকটি শক্তির উত্থান হয়েছে, নানান কথাবার্তা বলেই কিন্তু তিনি এই সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলে মানে তিনি এক ধরনের ক্ষমতায় এসেছেন। দেখেন, আমার কাছে মনে হয় সেই দেশের মানে ওই অঞ্চলের মুসলমানরা এখনও তার হাতে অত্যন্ত অনিরাপদ।
তিনি কিভাবে আসলে সেখানে ক্ষমতায় আসলেন? দেখেন, নাগরিকত্ব অসংখ্য মানুষের, ভাই বললেন প্রায় 90 লাখ মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, মানে বাতিল করা হয়েছে। ভোটার ট্রান্সফার করা হয়েছে এক অঞ্চল থেকে আর এক অঞ্চল, যাতে করে ওই অঞ্চলে বিজেপি জিততে পারে। মনে করেন যে একটা অঞ্চলে বিজেপির অনেক ভোট বেশি ছিল, সেখান থেকে একটা পোর্শন ভোট আর একটা জায়গায় যেখানে কম ছিল নিয়ে এসেছে একটা ব্যালেন্স করার জন্য, যাতে করে দুইটা জায়গায় জিততে পারে। ধর্মীয় ট্রাম্প কার্ড তারা তো খেললোই মিথ্যাচার করে। পুশিন করা হয়েছে, দেখেন অনেককে কিন্তু বাংলাদেশে পুশিন করা হয়েছে, এটা বিজেপি সরকারের এক ধরনের সহায়তায়। এছাড়া এই যে আমি আগেই বলেছি যে বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করা, এখন যে ব্যক্তি মিথ্যাচার করে অপরাজনীতি করে সেখানে এ ধরনের ক্ষমতায় আসলো এবং ওই অঞ্চলের হিন্দুদেরকে বিভ্রান্ত করে ক্ষমতায় আসলো, সেক্ষেত্রে সে আবার বাংলাদেশের কল্যাণে কোনো কাজ করবে, চুক্তি বাস্তবায়ন করবে, এটা আসলে আমার কাছে মনে হয় না। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছেই প্রশ্ন রাখবো। ভারতীয় মিডিয়া এক ধরনের ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশ নিয়ে, আমরা প্রকাশ্যে অনেকবার বলতে শুনেছি ভারতীয় মিডিয়া বাংলাদেশকে সিকিউরিটি থ্রেট মনে করে। এই ন্যারেটিভ যখন তৈরি হয়, একই সাথে এখন মানে পশ্চিমবঙ্গ বলি, আসাম বলি, আমাদের জিওপলিটিক্যাল জায়গা থেকে আমরা যেভাবে কানেক্টেড ভারতের সাথে, এখন আমাদের ডিপ্লোম্যাসি, পাবলিক ডিপ্লোম্যাসি কি হওয়া জরুরি? ধন্যবাদ। আপনি যেটা বললেন, আমাদের এখান থেকে তো কতগুলো দায়িত্বহীন কথা বলা হয়েছে, এটি তো আর অস্বীকার করা যাবে। আমরা এবং খুব রেসপন্সিবল জায়গা থেকে এগুলো বলা হয়েছে জুলাই অভ্যুত্থানের পরে। তারা, আমি শুরুতেই বলেছি যে তারা 5 আগস্টের পরে মনে হয়েছে যে বাংলাদেশের ক্ষমতা থেকে ভারত সরে গেছে। শেখ হাসিনার পালিয়ে যাওয়া, তারপর পরাজয়কে ভারতের পলিটিশিয়ানরা, ভারতের মিডিয়া তাদের পরাজয় হিসাবে দেখেছে এবং জুলাইকে তারা কোনো রেসপেক্ট করেনি এবং জুলাইয়ের বিরুদ্ধে তারা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে, এটি সত্য। আবার এখান থেকেও নানাভাবে এই ধরনের এক ধরনের উস্কানিত দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং দায়িত্বশীল জায়গা থেকেই কাজটা করা হয়েছে। ফলে এই যে টেনশনটা তৈরি হয়েছে, আমি এক পক্ষকে কোনোভাবে দোষ দিব না। প্রতিবেশী হিসাবে আপনার অধিকারও যেমন আছে, আপনার দায়িত্বও আছে, আপনার কতগুলো রেসপন্সিবিলিটি আছে। আপনি যা খুশি তাই করতে পারেন না প্রতিবেশী হিসাবে। চুক্তির যে জায়গাটা বললেন, চুক্তির ক্ষেত্রে আমি একটু মনে করিয়ে দিই, 96 সালে যখন চুক্তিটা হয়, গঙ্গার পানি চুক্তি, তখন দেবগৌড়া হচ্ছে স্বল্প সময়ের সরকার, সম্ভবত 1.5 বছরের। তখন পশ্চিমবঙ্গে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, তিনি একটা বড় ভূমিকা রেখেছিলেন এই চুক্তি করার ক্ষেত্রে। এবং তাকে যখন জিজ্ঞেস করা হয় যে এই চুক্তি, আমাদের তো পানির সমস্যা আছে, তখন তিনি বলেছিলেন যে আমাদের হলদিয়া বন্দর প্রবলেমে পড়বে, কিন্তু প্রতিবেশীর হক, তার ন্যায্যতা আমি আটকে রাখতে পারি না। আজকে যারা পাওয়ারে বসেছেন তাদের দৃষ্টিভঙ্গিটা কি? তারা কি মনে করে যে তিস্তাতে আমাদের অধিকার আছে? যদি সেটিকে আপনি কনভিন্স করে মনে না করাতে পারেন, তাহলে আপনার চ্যালেঞ্জের মুখে পড়বে। আরেকটা হচ্ছে, ভারত শুধুমাত্র আপনার সঙ্গে রিলেশনটা বিল্ড আপ করবে না, সে দেখবে তার যে প্রতিদ্বন্দ্বী যারা আছে সাউথ এশিয়ায় বা এই অঞ্চলে, তাদের সাথে আপনি কি ধরনের আচরণ করেন। যদি ইন্ডিয়ার সরকার দেখে যে চায়নার সাথে, আমি স্পেসিফিক করে বলি, যে চীনের সাথে আপনার বিশেষ একটা মহরম তৈরি হচ্ছে, আমার ধারণা যে এই জায়গাটায় সে চেষ্টা করবে সন্দেহের দৃষ্টিতে দেখবে। আপনি মিডিয়ার যে জায়গাটা বলেছেন, হ্যাঁ আমরা চেষ্টা করব আমাদের যে ওই যে জায়গাটা বোঝানো যে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমার দিকে যেমনি তুমি চোখ বড় করে তাকাতে পারো না, আমার যে রাজনৈতিক পরিবর্তনগুলোকে তুমি তোমার দৃষ্টিতে কোনোভাবে হস্তক্ষেপ করতে পারো না, আমার সাথে সম্পর্কটা হবে পাবলিক টু পাবলিক, একটা পার্টির সাথে আর একটা পার্টির না। এটি যদি ইন্ডিয়ান গভর্নমেন্টকে কন্টিনিউ করে, তাহলে আমাদের সাথে ভালো সম্পর্ক হতে কোনো সমস্যা নেই, কারণ আমাদের তাদের দরকার, তাদেরও আমাদের দরকার। আমরা তাদের কাছ থেকে যা আনি বিনা পয়সায় যেমন আনি না, আবার তারাও কখনো কখনো আমাদের কাছ থেকে যে জ্বালানি কূটনীতি যেটা আমরা দেখলাম, আমাদের তো উপকার হয়েছে ওই সময়, প্রয়োজন ছিল। এইটাই প্রতিবেশী হিসেবে যে সৌহার্দ্য সম্পর্ক থাকা উচিত, সেটা আত্মমর্যাদা ভিত্তিতে থাকা উচিত। রাশিদ খান, একই রকম প্রশ্ন আপনার কাছে। বাংলাদেশ দিল্লি সম্পর্ক কেমন হওয়া উচিত? এটা কি সরকার টু সরকার হওয়া উচিত, নাকি থিঙ্ক ট্যাঙ্ক, মিডিয়া লেভেল সব জায়গাতে একটা কানেকশন, আলাপ আলোচনা, যোগাযোগ থাকা উচিত? শুধুমাত্র ভারতের সাথে না, পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের সাথে P2P, অর্থাৎ জনগণের সাথে জনগণের সম্পর্ক। সরকার আসবে, সরকার যাবে, কিন্তু ভারতের যে পলিসি আমরা দেখেছি আওয়ামী ফ্যাসিবাদের সময়, তাদের একজন হাই কমিশনার নিজেই বলেছিলেন যে এদেশে আওয়ামী লীগের থেকে বড় বন্ধু আমাদের আর কেউ নাই, এবং 16 বছর সেভাবেই তারা আসলে সার্ভ করেছে আওয়ামী লীগকে। কিন্তু গণ অভ্যুত্থানের সময় মানুষ যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, আমার কাছে মনে হয় নির্বাচিত সরকার আসার পরে ভারত তার আচরণ
পরিবর্তন করেছে আমার কাছে মনে হচ্ছে, আমার অবজারভেশন। এবং ভারত আগামীতে আর কখনোই বাংলাদেশে আরেকটি দল সৃষ্টি করতে পারবে না, যে দল শুধুমাত্র ভারতের হয়ে কাজ করবে। বাংলাদেশে দেখেন, বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে যে ধরনের সচেতনতা, সেটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে। আবার একই রকম প্রশ্ন আসে যে আবেগ নির্ভর ভারত বিরোধী যে রাজনীতি, এটাও বাংলাদেশের জন্য জি, আমি ওইটা বলি, শোনেন, আমরা মনে করি অবশ্যই ভারতের সাথে আমাদের সুসম্পর্ক থাকতে হবে, সেটা ন্যায্যতার ভিত্তিতে। সীমান্তে হত্যা বন্ধ করতে হবে, একদম। তিস্তা চুক্তি বাস্তবায়ন করতে হবে, এবং আমাদের বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কোনোভাবেই প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। এদেশের রাজনীতি নিয়ে কি সিদ্ধান্ত হবে সেটা দেশের জনগণ সিদ্ধান্ত নেবে। রাজনৈতিক হস্তক্ষেপ বড় একটা বিষয়। দেখেন, প্রণব মুখার্জি ভারতের রাষ্ট্রপতি, তিনি কিন্তু তার বইয়ে উল্লেখ করে গিয়েছেন যে কিভাবে এই দেশে হাসিনাতন্ত্রের আপনার আবিষ্কার হয়েছে, কিভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেছে। তো ওই যে ক্ষমতা থেকে নামানো, ক্ষমতা থেকে বসানো, ওই রাজনীতি ভারতের কাছ থেকে আমরা আর প্রত্যাশা করি না। এবং বাংলাদেশের একটা গোষ্ঠী আছে, সিভিল সোসাইটি বলেন, লেখক বা সাংবাদিক, তারা কিন্তু মনে করে যে ভারতের সাথে আমাদের খুব চমৎকার সম্পর্ক রাখতে হবে। বাংলাদেশের সরকারের থেকে আমি কোনো কোনো ব্যক্তিকে দেখেছি যে ভারতের সরকারের থেকে গভীর সম্পর্ক রাখার চেষ্টা করেছে। এগুলো কিন্তু বন্ধ করতে হবে। অর্থাৎ বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সরকার, এগুলো জনগণকে কেন্দ্র করে সিদ্ধান্ত হবে, এবং ভারতের জনগণকে কেন্দ্র করে ভারত সিদ্ধান্ত নেবে। কিন্তু ওই যে প্রতিবেশীর যে হক, এই হক আপনি নষ্ট করতে পারবেন না। ভারত কিন্তু তার প্রতিবেশীর এটা তো হক আসলে নীতিগত জায়গার প্রশ্ন। কিন্তু নষ্ট নীতিগত করেছিল। আমি জায়গায় আরেকটা তো বিষয় আসলে অ্যাড আপনি করি, প্রশ্ন দেখেন, রাখতে পারেন, কিন্তু নীতিগত জায়গায় তো আসলে হস্তক্ষেপ বা সিদ্ধান্ত চাপিয়ে দেবার সুযোগ নেই, সেই জায়গাটাই হয়তো ব্যবহৃত হচ্ছে। সেই কথাই কি বলার চেষ্টা করছি? যে আমি ওইটাই বলছিলাম, আমরা মনে করি ভারত একটি স্বাধীন রাষ্ট্র, তাদের মতন থাকবে, আমরা একটি স্বাধীন রাষ্ট্র, আমাদের মতন থাকবো। ছোট্ট এবং আরেকটা পারস্পরিক প্রশ্ন। যে ধরনের সহযোগিতা, জি। প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সহযোগিতা থাকে না, একটা দেশের সাথে একটা দেশের সহযোগিতা থাকবে, এই সহযোগিতা অবশ্যই ভারতকে করতে হবে। ভারত আমাদের প্রতিবেশী, এই রাশিদ খান, প্রতিবেশী আপনি- আমরা কখনোই অ্যাভয়েড করতে পারবো না। জি। আমরা বাংলাদেশের জনগণ, আমরা চাই ভারতের জনগণের সাথে আমাদের আত্মিক সম্পর্ক থাকবে, যেহেতু প্রতিবেশী। জি। আমরা তো যুদ্ধ করতে পারি না, যেটা অন্তর্বর্তীকালীন সরকার একজন উপদেষ্টা একটা মানচিত্র এঁকে দিয়েছিল, এবং তিনি এক ধরনের যুদ্ধের মতন পরিস্থিতি সৃষ্টি হোক, এ ধরনের একটি পরিবেশ তৈরি করেছিল। আমরা কিন্তু যারা সচেতন পলিটিশিয়ান, আমরা কিন্তু সেটা প্রতিবাদ সেই সময় করেছি। এবং ভারতের যারা সরকার এবং যারা আপনার কূটনীতিক, তারা কিন্তু আমাদের এই বক্তব্য সেই সময় প্রশংসা করেছিল। অর্থাৎ ভারতের সাথে আমরা সম্পর্ক চাই, যুদ্ধ চাই না, এবং জনগণের সাথে জনগণের সম্পর্ক চাই। অসংখ্য ধন্যবাদ আপনার।